হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বঙ্গভবনে আজ ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের টেকসই গণতন্ত্র ফেরাতে তারা কি কোনো বিশেষ শর্ত দিয়ে তিস্তা পানি বন্টন ভারত থেকে ফিরল সুখবর। দীর্ঘদিনে অচলাবস্থা কাটাতে দুদেশের পানি সম্পদ সচিব পর্যায়ের বৈঠকে বড় অগ্রগতির দাবি করা হয়েছে। চুক্তির দিনক্ষণ কি তবে ঘনিয়ে আসছে? জুলাই জাতীয় সনদের একাধিক ধারা বাস্তবায়নে কাজ শুরু করেছে বিশেষ কমিটি। সংবিধানের কোন বড় সংশোধনের দিকে যাচ্ছে সরকার তা নিয়ে জল্পনা বাড়ছে। ঢাকায় আজ হঠাৎ কেন মার্কিন রাষ্ট্রদূতের এত দৌড়ঝাঁপ? সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুপুরে এক শীর্ষ রাজনৈতিক নেতার সাথে বৈঠক করছেন পিটার হাসের উত্তরসূরি। পর্দার আড়ালে কি আলোচনা হচ্ছে? এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল। দীর্ঘদিনের চর্চা ভেঙে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে কেমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে? রাষ্ট্রপতির অপসারণ নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত। একটি বিশেষ রাজনৈতিক ফোরাম থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। সাংবিধানিক সংকট কি ঘনিয়ে আসছে? গত 17 বছরে আইনি সহায়তায় রেকর্ড সুফল পাচ্ছে কারা? 2009 থেকে 2026 সাল পর্যন্ত 2 লাখেরও বেশি মামলা নিষ্পত্তির তথ্য প্রকাশ করেছে এনএলএওসি। সরকারি খরচে বিচার পাওয়ার এই নতুন পরিসংখ্যানে কি আছে? রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ মামুনুল হকের। দেশের সমসাময়িকের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে তিনি 1991 সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন। তার ভাষ্য অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ের রাজনৈতিক চাপের মুখেই একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে। মামুনুল হক আরও উল্লেখ করেন, 2014 থেকে 2024 সাল পর্যন্ত আবার সেই দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। এই ধারাবাহিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন, রাজনীতিতে নীতির চেয়ে কৌশলই বেশি প্রাধান্য পাচ্ছে। তার পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিতে পূর্ণ ভাষায় বলেন, যারা বারবার অবস্থান বদলায় তারা এই রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করে। এ বিষয়ে জনমত জানার আহ্বান। এদিকে এলাকায় জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু খাতা থেকে নাম কেটে দিয়েছে। সাতক্ষীরা 4 আসনের সংসদের সদস্য গাজী নজরুল ইসলাম সংসদে অভিযোগ করে বলেছেন, বীর মুক্তিযোদ্ধা হলেও তালিকা থেকে আওয়ামী লীগ সরকার আমার নাম বাদ দিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ তোলেন। গাজী নজরুল ইসলাম বলেন, মাননীয় স্পিকার, আপনি জানেন আমি একজন মুক্তিযোদ্ধা। 1991 থেকে 1996 আমরা একসঙ্গে সংসদে ছিলাম। আবার 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনার সঙ্গে সংসদে ছিলাম। এবার আবার তৃতীয়বার সংসদে আসা। তিনি বলেন, 2006 সালের পর যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তখন আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেয়। তখন থেকে আজ পর্যন্ত আমি এই সুবিধা থেকে বঞ্চিত আছি। বীর মুক্তিযোদ্ধা হিসাবে যে গৌরব সেটা থেকেও আমি বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে। আপনিও জানেন মাননীয় স্পিকার। তিনি আরও বলেন, আমার যে হারানো গৌরব, আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি মেজর জলিল সাহেবের নেতৃত্বে 9ম সেক্টরে। এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা সেটা জানতে চাই। আমার প্রয়োজনীয় কাগজপত্র সব গচ্ছিত আছে, সবাই দেখব ইনশাল্লাহ। আমার মতো আরও অনেক গৃহীত রয়েছেন। এদিকে জুলাই 6 আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নে অর্থ দেবে অর্থ মন্ত্রণালয়, বললেন গভর্নর। চলতি বছরের জুলাই 6টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ এনবিএফআই অবসায়নের জন্য প্রয়োজনীয় অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। রোববার বাংলাদেশ ব্যাংকের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে যে অর্থ প্রয়োজন তা জুলাইয়ের মধ্যেই পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অর্থ বিভাগ 2 ধাপে অর্থ ছাড় করবে। প্রথম ধাপে 2600 কোটি টাকা এবং জুনের মধ্যে দ্বিতীয় ধাপে আরও 3000 কোটি টাকা দেওয়া হবে। তিনি আর বলেন, প্রথম কিস্তির অর্থ পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তাদের প্রধান কাজ হবে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া। এরপর আদালতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে লিকুইডেশনে
নেওয়ার আবেদন করা হবে। এর আগে গত 27 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড 6টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের সিদ্ধান্ত নেয়। একই বৈঠকে আরও 3টি প্রতিষ্ঠানকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 3 থেকে 6 মাস সময় দেওয়া হয়। অবসানের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলি হল ফাইন্যান্স এবং প্রিমিয়াম লজিং। এদিকে ফের রিমান্ডে ডিজিএফআই এর সাবেক প্রধান মামুনুল খালিল। মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক পরিদপ্তরের অর্থাৎ ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আব্দুল শেখ মামুন খালেদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 5 দিনের রিমান্ডের শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলা তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত 25 মার্চ দিবাগত রাতে রাজধানী মিরপুর ডিএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন 26 মার্চ আদালত তার প্রথম দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এদিকে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান তথ্যমন্ত্রী। 25 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে যে বীরত্ব গাথা ও নেতৃত্বের ইতিহাস রয়েছে তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরুদ্দিন স্বপন। মন্ত্রী বলেন, ইতিহাস স্বয়ম্ভু, তিনি এটি নিজের বিবর্তনের ধারায় জন্ম দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধকালীন নেতৃত্ব এক অবিনাশী সত্য। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি